রেহেনা, কেমন আছিস বোন? রেহেনা, হ্যালো। এই তো আপা, আলহামদুলিল্লাহ। বাচ্চা কাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তুমি কেমন আছো আপা? আমি আর কেমন থাকবো রে বোন, আমার জীবনটা শেষ হয়ে গেল। সরকার পদবি ছাড়ার পর মানুষরা আমার জীবনটা তছনছ করে দিল। মোদিও ছাড় দিচ্ছে না এখন। কেন আপা, কি হয়েছে? সরকার পদবি ছাড়ার পর তোমার সাথে কি এমন ঘটলো যে তুমি নিঃশ্বাস ফেলে তারপর কথা বলতেছো? দুঃখের কথা কি আর বলবো রে বোন, রাজনীতিতে ধরা খাইলাম, দেশের মানুষ অপমান করে বের করে দিল, সম্মান তো পাইলামে না। এখানে দিল্লিতে এসে মোদির কাছে অপমান হচ্ছে, পিছন মারা দিচ্ছি আর থাকতেছি। আমি বারবার বলা সত্ত্বেও যে আপা তুমি করিও না, জনগণের সাথে লাগতে যাইও না। বারবার জনগণের সাথে লাগতে যাও, রং কথা বলো, এইভাবে সরকার কি টেকে? হ্যাঁ, তুমি তো ওভার ওভার করে দিছো, এখন বোঝো ঠেলা। ভুলে বলে ফেলছি, তার জন্য এত রাগ, এত পরে আমি সবকিছু মেনে নিলাম, অথচ তারা আর মানলই না। এটা মানে আর মানার কোনো অপশন রাখলো না। আমি এত করে বললাম যে আমি গণভবন খুলে দিয়েছি, আসি আসি বসে। গণভবন খুলে দিয়েছেন, আসি বসেন, এই কথা বললে কি আর হবে? ততক্ষণে তো দেরি হয়ে গেছে। এখন গণভবনে এসে বসে তারা কি করবে? এতগুলো স্টুডেন্ট মারছো তুমি আপা, এগুলার শাস্তি কি হবে না মনে করছো? তুই তো অনেক ভালো আছিস, ইউএসএ তে সেটেল হয়ে গেলি, ইউএস এর ভিসা আছে। আমাকে তো আর কেউ ভিসা দিচ্ছে না রে বোন। এখন কেমনে কি বাংলাদেশ ছেড়ে আসলাম, কোথাও যাইতেও পারতেছি না, উল্টো বাংলাদেশেই মনে হয় যেতে হয়। আপা না আপা, বাংলাদেশে যাইস না আপা, আপা বাংলাদেশে যাইস না। একবারে মাসের পর মাস রিমান্ডে নিয়ে জীবনটা আরো নষ্ট করে দেবে। অতএব মোদিকে তুই পিছন মারা দিয়ে হলেও দিল্লিতে তুই থাক, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। একদিকে ভয় লাগে স্যালেন্ডার করলে রিমান্ডের ভয়, আরেকদিকে ইজ্জত যাইতেছে, এটা তার তার চাইতে বড় ভয়। বৃদ্ধ বয়স হয়েছে, এখন তুই বোন হোস, সবকিছু তো বলা যায় না। আমি শুয়ে থাকি, মোদি আমার পিছন থেকে এসে ধরে আমাকে। কি করবি এখন, কপালে যা লেখা ছিল ওইটাই, এখন কিছু করার নাই। পিছন থেকে এসে ধরে কি করে আপা? ধুর, তুই বুঝিস না, তুই বুঝিস না আমি কি বলতে চাচ্ছি। পিছন দিয়ে এসে ধরে, বুঝিস না, আধারের মধ্যে ধরে কাজ করে তারপর আবার বেরিয়ে যায়। আমি মুখ চুপ করে থাকি, কিছু বলতেও পারি না, কিছু বললে বের করে দেবে। যাক, বুঝতে পারছি। তা তোমারও স্বামী নাই, ওরও বউ নাই, চাইলে বিয়ে করতে পারো। বাংলাদেশের লোকও জানে তোমাদের সম্পর্কের কথা, সারা বিশ্ব জানে তোমাদের জুটি কিরকম, দুজন দুজনকে অনেক ভালোবাসো। সেটাই ভাবতেছি এখন যে বিয়ে শাদী করতে হবে, না হলে লুটে পুটে খাচ্ছে, এইভাবে তো খেতে দেওয়া যায় না। এজন্য আজকে দেখি রাতের বেলায় খাওয়ার সময় ওকে বলবো যে চলো আমরা বিয়ে করে ফেলি। হয় এছাড়া আর তো কোনো পথ নাই, বিয়ে করে দিল্লিতে সেটেলড হয়ে যা মোদির সঙ্গে, তাছাড়া উপায় নাই। কারণ অন্য দেশে যাইতেও পারবি না, আর বাংলাদেশে তো যাওয়াই যাবে না। ইন্ডিয়াতে থাকতে হলে মোদিকে দিয়ে থাকতে হবে। তো বিয়ে করো। যাক, ঠিক আছে। তুই তো ভালো আছিস, বাচ্চা কাচ্চা সবাই ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। বাংলাদেশের মানুষের কাছ থেকে যতগুলো ধন দৌলত লুটপাট করেছি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছি উন্নয়নের নামে। হ্যাঁ, কেউ টেরও পায় নাই। রাজনীতি না করলে কি হবে, মাল কামাইছি আমি, বুঝছিস? আরে আমি সহযোগিতা করছি জন্য তো তুই পাইছিস। আচ্ছা যাই হোক, আমার পরিবারের লোক খাবে না তো কে খাবে? রাজাকারের সন্তানরা খাবে? হ্যাঁ, রাজাকারের সন্তানদের দেবো আমি বাংলাদেশের লোকজন রে? আমি তোকে দিছি লক্ষ লক্ষ কোটি টাকা আনি। হ আপা, আমরা আওয়ামী লীগ না, উন্নয়নের নামে যে লুটপাট গুলো করেছি, আর আয়না ঘরের কথা তো আমিও জানতাম। তুমি ওইটা কিভাবে কি করতে না করতে, তোমার হাতে কত মানুষ খুন হয়েছে, এগুলা তো আমি জানতাম। সমস্যা নেই, এলা ধরা খেলা লাভ নেই। এই রেহে না, এগুলা ফোনের মধ্যে বলিস না তো, আবার লিকটিক হইতে পারে, বুঝিস না? হ্যাঁ, বুঝিস না আজকালকার যুগের যে অবস্থা। আগে তো চুরি চট্টামি করতো, মিডিয়ায় আসতো না, এখন একে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। অতএব এগুলা বাদ দে, বাদ দে। আচ্ছা আপা, ভালো থাকিস। হ্যাঁ, আর ওই যেটা বললাম, থাকতে হলে মোদিকে বিয়ে করে নিস। সল্টে বল্টে যেভাবে তাবিজ করে হোক, যেভাবে হোক ওকে বিয়ে কর। বিয়ে করে ওইখানে সেটেলড হ। আমি বেড়াতে যাব একদিন। আচ্ছা ঠিক আছে, রাখলাম। চেষ্টা করতেছি বিয়ে করার জন্য। বিয়েটা করলে যাক আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা হবে না, সেটেলড হয়ে যাব। আর আসিস একদিনের মধ্যে, ঘুরে বেড়ে যাস। হ্যাঁ, রাখলাম। আচ্ছা আচ্ছা, খোদা হাফেজ রেহেনা, খোদা হাফেজ, ভালো থাকিস বাচ্চা কাচ্চা নিয়ে।